নমস্কার। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা করার জায়গায় থাকব। সেটা হচ্ছে আমাদের রামায়ণের দেবী সীতা। সীতা একটু ভেবে দেখুন, সীতা শব্দের অর্থ কী? সীতা শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে যে লাঙল দিয়ে মাটিতে দাগ টানলে, লাঙল টানলে বসিয়ে যে দাগ পড়ে তাকে সীতা বলে। আচ্ছা, সীতা কি এক অত্যন্ত উন্নত একটা কৃষি প্রযুক্তি ছিল, যে প্রযুক্তি অন্যেরা জানতো না। কেন বলছি না, সীতাকে পাওয়া গেল কোথায়? জনক ঋষি, তিনি রাজাও ছিলেন, ঋষিও ছিলেন, রাজর্ষি। জনক ঋষি তাকে তার শস্যক্ষেত্রে পেলেন। এমনিতে ঔরসজাত সন্তানকে ক্ষেত্রজ বলা হতো, কিন্তু এখানে তিনি শস্য ক্ষেত্রে পেলেন সীতাকে, লাঙলের ফালের মুখে। সুতরাং সীতাকে জমির উর্বরা শক্তি, ভূমিদেবী বা ভূমিলক্ষ্মী ভাবতে অসুবিধে নেই তো। আর সীতা এবং সীতা ধরিত্রীর কন্যা, সেটাও ভাবতে অসুবিধে নেই, জনকের কন্যা। সীতা একটা খুব উচ্চ পর্যায়ের কৃষি প্রযুক্তি নাম, যা কৃষি প্রযুক্তি রক্ষরা জানতো না। সেই জন্য রাবণ সীতাকে এই রক্ষ প্রযুক্তি পেতে চেয়েছিল। আবার দেখুন, সীতার আরেকটি নাম বৈদেহী। বৈদেহী তো প্রযুক্তির যে থিওরিটিক্যাল দিকটা, প্রযুক্তি, সেটা তো বৈদেহী। তার তো দেহ থাকার কথা না, দেহ নেইও। সুতরাং সীতাকে বৈদেহী বলা যেতেই পারে। সীতাকে বৈদেহী ভাবে নিয়ে গিয়েছিল রাবণ, বা তিনি বৈদেহী অবস্থায় কোনো আশ্রমে বা কোথাও ছিলেন। সেটা তো তার থিওরিটিক্যাল দিকটা। আরেকটা জিনিস, রামচন্দ্রের গাত্রবর্ণ দেখুন। রামচন্দ্র উচ্চ স্তরের কৃষিবিদ, হয় এটা তার প্রতীক। আর রামচন্দ্রের গাত্রবর্ণ যে নব দুর্বা দল ঘন শ্যাম বলা হয়েছে, আর্যদের অত্যন্ত অহংকার ছিল তাদের ফর্সা রঙের জন্য। কিন্তু আর্য নায়ক যতজন আছেন, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, সকলেই কিন্তু কৃষ্ণবর্ণ। তাহলে রামচন্দ্রের এই যে কৃষ্ণবর্ণ চেহারা, এই যে কালো নবদুর্বা দলঘন শ্যাম, সেটাকে তার কৃষিবিদ্যাকে ইঙ্গিত করে করা হয়েছে। কৃষিবিদ্যাকে ইঙ্গিত করে করা হয়েছে। আর লাঙল পুরুষাঙ্গের প্রতীক বলা হয়। তাহলে এই লাঙল দিয়ে যে চাষ করা হতো, সেই চাষের যে চাষ তো একটা মুখের কথা না। সে চাষের অনেক রকম পর্যায় আছে, অনেকগুলো ভাগ আছে। সেই ভাগ অনুযায়ী রীতিমতো একটা তাত্ত্বিক দিক আছে, একটা থিওরিটিক্যাল দিক আছে। তা সেই সমস্ত থিওরিটিক্যাল দিকগুলোকে কনসিডার করে তবে জমিতে ভালো ফসল পেতে হয়। এবং সেই ফসল, সেই জমির সন্তান হচ্ছে ফসল, এরা সীতা দেবীর সন্তান। আবার দেখুন কুশ, কুশ তো জমিতে জন্মানো গাছই। সীতার সন্তানের নাম হলো কুশ, লব আর কুশ। তাহলে সীতা সামগ্রিক, এবং রামের সঙ্গে সীতার যে বিবাহ হলো, অগ্নি পরীক্ষা দিয়ে সীতাকে নিজেকে প্রমাণ করতে হলো। অগ্নি পরীক্ষা তো, ফসল তো অগ্নিপক্ষ না হলে মানে ভোজনের উপযুক্ত হয় না। তাহলে ফসলকে তো অগ্নি পরীক্ষা দিতেই হবে। তাহলে সীতার জমি থেকে, যে ভূমি থেকে, ধরিত্রী দেবী থেকে যে
উৎপন্ন যে ফসল, সেই উৎপন্ন ফসলকে অগ্নি পরীক্ষা দিয়েই তাকে খাওয়ার মানে খাদ্যের ভোজের এমনকি দেবতার নিবেদনের উপযুক্ত করতে গেলে যে পরমান্ন তাকেও অগ্নি পরীক্ষা দিয়েই আসতে হয়। অগ্নির বাইরে অগ্নি পরীক্ষা না দিলে সে পরিশুদ্ধ হয় না। তাহলে সেটাকে আমরা একটা টেকনোলজি বা একটা প্রযুক্তি আমরা অনায়াসে ভাবতে পারি। রাবণ যে প্রযুক্তি হরণ করতে চেয়েছিলেন বা রাবণ যে প্রযুক্তি কৌশলে তাকে নানা রকম রূপক দিয়ে রামায়ণের কবি আমাদের সামনে উপস্থিত করেছেন। সীতাকে আবার রাখা হলো কোথায়? সীতাকে রাখা হলো কোনো একটা সুন্দর প্রাসাদে রাখা যেত, কোনো একটা সুন্দর প্রাসাদে রাখলো না রাবণ, রাখলেন না। না রেখে রাবণ সীতাকে রাখলেন কোথায়? অশোক বনে। অশোক বনে কেন না? এই অশোক গাছের যে অশোক ফুল, এটি মেয়েদের বিশেষ অবস্থায় মেয়েরা এটি গ্রহণ করে। এটা মেয়েদের যে নারীত্বের সময় এই অশোক ফুল অত্যন্ত কাজে দেয়। এই অশোক ফুলকে নানা আয়ুর্বেদিকভাবে ব্যবহার করা হয়। তাই সীতাকে কোথায় রাখা হলো? অশোক বনে রাখা হলো। অশোক ফুলের এই গুণাগুণ, আয়ুর্বেদিক গুণাগুণ, রাবণ এত কিছু জানতেন, 10 মাথা ধরে তার নানা রকম পাণ্ডিত্য ছিল। সুতরাং এই সীতাকে অশোক বনে রাখা হলো, অন্য কোথাও রাখা হলো না। আচ্ছা, প্রাসাদে রাখতেই পারতেন, মন্দোদরীর কাছে রাখতেই পারতেন ইচ্ছে করলে, কারণ সীতা তখন রাবণের অধিকারী, কিন্তু তাকে অশোক বনে রাখলেন। সীতা হাতের কাছে কিছু না পেয়ে কি প্রতীক তুলে নিয়ে সীতা নিজেকে রাবণের হাত থেকে, রাবণের যাতে সঙ্গে কোনো দোষ মানে অশালীন কিছু না করে রাবণ অশালীন কিছু করার লোক ছিল না, করেওনি। সে একটা কুটো তুলে নিলেন, সেটাও ভূমিজ জিনিস, সেটাও তৃণ হাতে করে তিনি রাবণের দিকে সেই তৃণ ধরে রেখে, সেটাই তার তৃণটুকুনি তার বাধা হলো রাবণ এবং তার মাঝখানে। তাহলে দেখুন, সব দিক দিয়ে সীতা একটা কৃষিজ সংস্কৃতির সঙ্গে অসম্ভব মিলে যাচ্ছেন। এবং সীতা যে রামের যে গাত্র বর্ণটা পর্যন্ত বলে দিচ্ছেন, নবদুর্বা দলঘন শ্যাম আকাশের মেঘ, সেই মেঘের মতো রং, সেই মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টিতে পৃথিবী ঋতুমতী হন এবং ফসল ফলে। সুতরাং অত্যন্ত পরিষ্কার যুক্তি বোঝা যাচ্ছে যে কেন শ্রীরামচন্দ্রের গাত্রবর্ণ নবদুর্গা দল ঘনশ্যাম করা হয়েছিল কল্পনায় নিশ্চয়ই, কারণ আর্যদের ফর্সা রঙের প্রতি অতিরিক্ত অহংকার ছিল। তারা কালো দ্রাবিড়দের দাস, দস্যু, বানর, জাম্বুমান ইত্যাদি বিভিন্ন মনুষ্যতর নামে তারা আপ্যায়িত করেছিল। তাহলে সেইখানে শ্রীরামচন্দ্রের মাঝখান থেকে নবদুর্গা শ্যামবর্ণ হয়ে যাবার কোনো কারণ নেই। যদিও কালিদাস শ্যাম শব্দটির গৌরবর্ণও বলেছেন, শ্যাম শব্দটিকে তন্নি শ্যামা শিখরী দর্শনার পরবর্তী ওই শ্লোকে গৌরবর্ণও বলেছেন, কিন্তু রামায়ণে তো সে প্রশ্ন উঠছে না, রামায়ণ অনেক আগে লেখা। তাহলে সেই রামায়ণে তাকে কৃষি সভ্যতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। অহল্যার ক্ষেত্রেও দেখুন, অহল্যাকে যে তিনি প্রাণ দিলেন, অহল্যা তো পাথর হয়ে গিয়েছিল, মানুষ তো পাথর হতে পারে না, একেবারেই রূপকথা। তাহলে অহল্যা প্রাণ পেল রামের পদস্পর্শে কেন? না, রাম কৃষি জানতেন। তিনি কৃষি জেনে বন্ধা জমিকে তিনি উর্বর জমিতে পরিণত করলেন। উর্বর নারী, জমি না, ভূমিকে নারী, স্ত্রীলিঙ্গ বলা হয় সংস্কৃতে। সুতরাং অহল্যা স্ত্রীলিঙ্গ, অহল্যা ফুল ফসলে ভরে উঠলেন, অহল্যা প্রাণ পেলেন। সব দিক দিয়েই আমরা যদি বিচার করি, তাহলে সীতাকে একটা অত্যন্ত উচ্চ মানের একটা কৃষি প্রযুক্তি বলা যেতে পারে। এই এবং সীতা ফিরে গেলেন কার কাছে? ধরিত্রী ফাঁক হয়ে গেলেন, ধরিত্রীর কাছে ফিরে গেলেন। সীতা এসেছিলেন ধরিত্রীতে লাঙলের দাগ নারী অঙ্গ সদৃশ। আবার তিনি যখন সেই ফিরে গেলেন, তখন সেই ফাটলের মধ্যেই ফিরে গেলেন। তা উর্বরা শক্তি তো জমিতেই ফিরে যাবে, অন্য কোথাও তো যাবে না।
তাহলে সেটাকে আমরা একটা উচ্চ স্তরের কৃষি প্রযুক্তি ভাবতে আমাদের কোনো আপত্তি নেই। সেই উচ্চতর স্তরের কৃষি প্রযুক্তি এতটাই উন্নত যে পরবর্তীকালে তিনি দেবীতে রূপান্তরিত হন, এবং আমরা যে কোনো শক্তির মধ্যে, যে কোনো ভালো জিনিসের মধ্যে হিন্দুরা দৈব শক্তি দেখে, এখানেও দৈব শক্তি দেখেছে। কল্পনা সব মিলিয়ে সীতা দেবী, মানবী দেবীতে পরিণত হয়েছেন। সীতা একটি উন্নত মানের প্রযুক্তি, এটা আমার বিশ্বাস, কৃষি প্রযুক্তি। নমস্কার।